উচ্ছেটা দেখো কি কি মন দিয়েছি উচ্ছে সবজির মধ্যে। উচ্ছেটা তো বুঝতেই পারছো, পেঁয়াজ করি, পেঁয়াজ, আলু, বেগুন, কুমড়ো আর কাঁচা টমেটো, আর তার সাথে রাখা হচ্ছে একটু সর্ষে, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা আর নুন। এই দিয়ে মশলাটা তৈরি হবে। এই তরকারিটা তোমরা বাড়িতে বানাবে, শীতকালে রান্না মানে বুঝতেই পারছো। একটু কালো জিরে আর রসুন যদি দেওয়া যায় শরীরটাও গরম থাকে। এখন শীতে রান্না হবে শরীর গরম করা খাওয়া, বুঝেছ? কালো জিরেটা দিয়ে নিলাম। প্রথমে এটা পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, শীতের সবজি কিন্তু পেঁয়াজ বেশি ভাজা যায় না। এবার দিচ্ছি এই যে পেঁয়াজ কলি, আর দিচ্ছি আলু। এবার কাঁচা টমেটোটা আগে দিয়ে নিচ্ছি, আর এখন বাকি মশলাটা এখন দেবো না। এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নরম করতে হবে। এবার নুনটা হলুদটা দিয়ে নিচ্ছি। হলুদের বদলে আমি কাঁচা হলুদ দেবো। মশলার আমার বড্ড আওয়াজ বেড়ে যাচ্ছে, মশলা করতে পারি না তো, তা মশলাটা রাখা হয়েছে, সে আমার মশলাটা পেস্ট করে দিচ্ছে। যাই হোক, হলুদ দেবো না, নুন দিয়েছি। তোমাদের একটু শুনতে একটু অসুবিধা হবে। বাহ, সুন্দর পেস্ট হয়েছে। এই দেখো, নুন দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এবার উচ্ছেটাও দিয়ে দিচ্ছি। এই শীতকালে উচ্ছেটাও দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ করতে হবে সর্ষের তেলে। এবার কুমড়োটাও দিয়ে দিচ্ছি। একটা একটা করে মশলা দিতে হবে, মানে সবজিগুলো। এটা তো হচ্ছে যে টমেটো দিয়ে বনিয়ে খাই না, তার মধ্যে তো কত রকমের তরকারি দিয়েছি দেখো। আচ্ছা, নামানোর আগে একটু আমি সর্ষে বাটা তোমাদের দেখালাম। নামানোর আগে একটু সর্ষে আর কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। এবার বেগুনটাও দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার একটু চাপা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রাখি নরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি। এটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়েও গেছে। এবার বাটা একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা হলুদ। এখন বাজারে খুব কাঁচা হলুদ উঠেছে, বাড়িতে তোমরা ম্যাক্সিমাম শীতকালে যদি কাঁচা হলুদ খেতে পারো অনেকটা দোকানে গুঁড়ো হলুদ থেকে এখন কাঁচা হলুদটা ভালো। এই যে আমি আবার কাঁচা হলুদের টুকরো রেখে দিয়েছি, কারণ এটা কাঁচকলা খোসা বাটা করব। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলার খোসা বাটা শীতকালে খুব ভালো লাগে। শীতকালে যদি 2 কোয়া রসুন আর যদি একটু ছোট পেঁয়াজ খাওয়া যায় আর কাঁচা হলুদ, তোমরা শীতে অনেকটাই যাদের ঠান্ডার দোষ তাদের খুব ভালো উপকার হবে। তাদের কথা মাথায় রেখে আমি রান্নাবান্না করি, আমার নিজেরও হেল্প হবে আর সবার সঙ্গে ফ্রিজটাই ঠান্ডা। শীতকালে শুনি এই সামান্য একটু রোদ্রে দাঁড়াবে তাদের নাকি স্কিন কালো হয়ে যাবে বা ড্যাং। একটু যদি যে কোনো লোকের ঠান্ডার দোষ আছে, জানি ফ্ল্যাটে রোদ্দু পাওয়া যায় না, বা একটু রাস্তায়ও যদি একটু হাঁটাচলা করে রোদ্রের কাছাকাছি জায়গা, অনেকটা মনে হয় ঠান্ডা মুক্ত হবে। আমাদের শরীরে এমনিও সারাদিন শীতকালে বিশেষ করে 30 মিনিট আর গরমকালে যদি 10 মিনিট হাঁটাচলা করলে যেন রোদ্রের ঠান্ডা যে কত উপকার, সেটা এখন কেউ ভালো জিনিসটাকে গ্রহণ করতে চায় না। যদি খারাপ জিনিসটা হয় তাকে বলতে হয় না, এটাই হচ্ছে আমাদের বাস্তব। আগেকার দিনে তো মানুষের জ্বর সর্দি কাশি, বেড়ার বাড়ি ছিল, টিনের ঘর ছিল, ফাঁকা দিয়ে। লবণটা একটু কম হয়েছে। আর এখানে আমি গুঁড়ো হলুদ আর ব্যবহার করবো না, বাটা হলুদ ব্যবহার করবো। অনেকে হচ্ছে হলুদ বাটলে নাকি হাতে হলুদ হয়ে যায়, না, সেই হলুদ হচ্ছে আলাদা, এটা হচ্ছে কাঁচা হলুদ। এই দেখো আমি বেটেছি, আমার হাতে কোনো হলুদ দেই, সঙ্গে সঙ্গে বেটে হাত ধুয়ে ফেলতে হবে। আর একটু সামান্য আমাদের বাঙালিদের ঘরেই মানে একটু চিনি না দিলে রান্নাটা মানে ইনকমপ্লিট হয়ে থাকে। অল্প একটু চিনি অ্যাড করলাম। আর দিচ্ছি আবার একটু সর্ষের তেল।
একটু মাখো মাখো সর্ষে বাটা দিয়েছে তো, অল্প একটু সর্ষের তেল না দিলে খাওয়াটা ভালো লাগবে না। ব্যাস, দেখো এই তরকারিটা গরম গরম ভাতের সাথে শীতকালে দারুণ জমে যাবে। আর একটু চাপা ঢাকা দিতে হবে, তাহলে আমার সবজিটা আমি দেখি কতটা কুক হয়েছে। না, সুন্দর কুক হয়েছে, প্রত্যেকটা তরকারি একটু ছোটো ছোটো করে গেছে তো সুন্দর কুক হয়েছে। আর এটা একটা টিফিন বাটিতে ভরেও তোমরা ভাতের মধ্যেও রেখে দিতে পারো গ্যাস বাঁচানোর জন্য, কিন্তু আমি আর গ্যাস বাঁচাবো না, আমার এই কড়াইটি কুক হয়ে গেছে। আর তুলে রেখেছি। এই উচ্ছে আলুর তরকারিটা শীতকালে দারুণ জমে যায়। এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিই, সর্ষে বাটা দিয়ে হালকা একটু গা মাখা তরকারি করেছি। একটু ভাজা ভাজা হোক, গরিব হওয়ার সহজ উপায়, বুঝেছ? যার হাতে যতই টাকা থাকুক না কেন, যত দামি রেস্টুরেন্টে খাও না কেন, বা বড় বড় লোকের সঙ্গে ফুটানি দাও না কেন, গরিব তোমার হতেই হবে। গরিব যদি না হতে হয়, টাকা ইনভেস্ট করো। এখন জিনিসের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমি যেই বাড়ি থেকে দুধ আনি, সেই লোকটা আমার মেয়েকে বলছিল, তোমার মাকে জিজ্ঞাসা করবে এই প্যাকেট দুধ আগে 3 টাকা করে বিক্রি হচ্ছে, এখন সেই প্যাকেট দুধের দাম হচ্ছে 40 টাকা। থাকবো না, তোমরা যখন আমাদের মতন বয়স হবে, তোমাদের তখন সেই দুধের প্যাকেট কিনতে হবে 100 টাকা। তা তোমাদের এখন কী করা উচিত? তখন বললে আমাদের ইনভেস্ট বাড়াতে হবে। কিন্তু ইনভেস্ট বাড়াবে কী করে? তোমার তো আগেই চিন্তা শেষ হয়ে যাবে। হ্যাঁ কাকু ঠিকই বলেছ, হ্যাঁ মার সঙ্গে তো বাজারে যাই, বাজারে দাম করি তো। আর বয়স্ক লোকেরা বলে আগে আমরা এই পয়সা জিনিস কিনেছি, এখনকার ছেলে মেয়েদের ফুটানিও বেড়েছে, ওদের কথাবার্তা নিজেকে হেভি স্মার্ট মনে করে, জানি না কোথার থেকে আসে। তখন আমি বললাম, ওই যে বাপ ঠাকুরটা কষ্ট করে টাকা জমিয়ে রেখেছে, তাদের কর্মফল কে ভোগ করবে? এখন জেনারেশন ছেলেমেয়েরা এমন হয়েছে, বাপ ঠাকুর দ্বারা কষ্ট করে রেখে গেছে, এখনকার জেনারেশন আমরা তো সব ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে, তাদের ফোন দামি বাইকও এখন 1.5 লাখ টাকা, ফোনও 2 লাখ টাকা কিনছে আর ফেলছে। বাপ ঠাকুরদার একটা পয়সা ধ্বংস করতে হবে না? তার জন্য তো এখনকার জেনারেশন ছেলেমেয়েগুলো এত সুখে লাইফ কাটাচ্ছে। সেই সুখটা কে কষ্ট করেছে? কে? সেই বাবা তার ঠাকুরদা, কিন্তু সেই দাম আর দেয় না। বাবার যদি রোগ হয়, ছেলে তখন বলে আমি দিতে পারবো না, বুঝেছ? আর একটা আর বেশি কিছু বললাম না, বাস্তবটাকে আর তুলে ধরাটা আমাদের দরকার নেই। এইরকম যদি দিন চলতে থাকে, তাতে মানুষ এমনিতেই গরিব হয়ে পড়ছে। বাজারে গেলে যারা বাজার করে তারাই বুঝতে পারে, মাছ এখন ভালো মাছ খেতে গেলে 300 টাকা নিচে নেই, মটন প্রায় 800 টাকা। আগে আমাদের বাড়িতে বলি হতো মটন খাবো, বা এখন মটন কিনতে বলো, আমি চিকেন হচ্ছে প্রায় 250 টাকার ঊর্ধ্বে। লোকে আর খাবে কি? যাদের হাতে টাকা আছে তারা কেনে, আর যাদের হাতে টাকা নেই, এখন সব কথা আস্তে আস্তে খাওয়াটাই গরিব মধ্যবিত্ত ঘরে খাওয়ার কথাটা ভুলেই গেছে। এই ভুল করে আমি জলটা দিলাম। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। আমার উচ্ছে আলু তরকারিটা ভাজা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আমাদের যারা কমেন্ট করে তাদের জন্য রইল শুভেচ্ছা। বছর প্রায় শেষের দিকে, তোমরা আমাকে প্রায় দিনই বলো তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি না বাড়ির বাইরে বেশি দূর বেরোই না। তোমরা যদি পারো আমার বাড়িতে এসো, ফোন করে আসবে। কিন্তু 2-3 জনকে আমি চিনি, তাদেরকে বলেছি আমার বাড়িতে তোমরা আসবে, কিন্তু আমি যদি তো তোমরা আমার বাড়িতে আসো, আর নিশ্চয়ই আমি তোমার বাড়িতে যাব। তোমাদের কমেন্টে আমার খুব ভালো লাগে, তোমরা মাঝে মাঝে আমার খোঁজ খবর নাও, এটাও খুব ভালো লাগে। ঠিক আছে, দূরের বন্ধু থাকাই ভালো, কাছের বন্ধুরা তখন চেনে না। দূরের বন্ধু তোমরা যে আমাকে মাঝে মাঝে ফোন করে মেসেজ করে যে যোগাযোগ করো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। তোমরা পারলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করবে, নিশ্চয়ই তোমাদের কথায় উত্তর দেবো। ঠিক আছে, সঙ্গে থেকো।